পারছেন না ওয়াকার যে বেইমানি করেছে, সেইখান থেকে এক বিন্দু রাষ্ট্রকে ভালোর দিকে নিয়ে যাওয়ার সক্ষমতা আর নাই। ফলে দীর্ঘমেয়াদে মূল কালপ্রিট ছিল এই সেনাবাহিনী। মানুষের সব রাগ কিন্তু গিয়ে পড়বে সেনাবাহিনীর উপর, এবং সেনাবাহিনীর ওয়াকারকে তো আর কোনোভাবেই কেউ রক্ষা করতে পারবে না। কিন্তু আমি মনে করি যে সেনাবাহিনীর মধ্যে যারা বিবেকবান অফিসার আছেন, যারা মুক্তিযুদ্ধের কথা ভাবেন, যারা অন্তত মুক্তিযুদ্ধ বাদ দেন, আপনারা কিভাবে ব্রেন ওয়াশ সেটা আমরা জানি, সে তো বাংলাদেশের সব মানুষই, অন্তত দেশের কথা ভাবেন। কারণ দেশ না থাকলে কোথায় আপনার যাবে শান্তি মিশন, কোথায় আপনার বেতন ভাতা, সেগুলোর কথা চিন্তা করেও কিন্তু আপনারা ঠিক হওয়ার চেষ্টা করেন। এখন আপনাদের বিপদগুলো বলি। দেখেন, আপনাদের প্রথম বিপদ হলো যে মানুষ প্রকাশ্যে যে প্রশ্নটা করবে যে বাংলাদেশ সেনাবাহিনীর কাজটা কি, এই প্রশ্নের উত্তর আপনারা কি কখনো বাংলাদেশের সেনাবাহিনী সৎভাবে দিতে পেরেছেন? কার সাথে আপনারা যুদ্ধ করবেন? হ্যাঁ, আপনারা এইটাও আসলে আপনাদের জঙ্গিবাদের প্রতি আপনাদের ঝুঁকে থাকার কারণ আপনারা ঘুরে ফিরে দেখান যে ভারতের সাথে যুদ্ধ করার জন্য আপনারা প্রস্তুত। নানান থিওরি দেয়া হয় যে ভারতের সাথে 2 সপ্তাহ 4 সপ্তাহ যুদ্ধ করার জন্য প্রস্তুত। আসলে কি আপনারা ভারতের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত? ভারতকে আমি শত্রু রাষ্ট্র হিসাবেই বলতেছি। আপনারা তো মিয়ানমারের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত না। মিয়ানমারে যখন 1991 সালে প্রধানমন্ত্রী খালেদা জিয়া শূন্য সমাবেশ করছিলেন মিয়ানমারের দিকে, তখন আপনাদের মনে আছে আপনারা কিভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসতেন দিনে 3 বেলা 4 বেলা এই যুদ্ধ থামানোর জন্য? পরবর্তীতে শেখ হাসিনা অনেক উস্কানি সত্ত্বেও কোনোভাবেই আপনাদেরকে মিয়ানমারের সাথে যুদ্ধে জড়াইতে দেয় নাই, বরঞ্চ সেটা না করে উনি 10-12 লাখ রোহিঙ্গা গিলেছেন। চিন্তা করেন ওয়াকার, তুমি কি চিন্তা করছো বাবা? কত বড় নিমক হারাম তুমি! তোমাদেরকে যুদ্ধ থেকে রক্ষা করার জন্য শেখ হাসিনা 1.5 মিলিয়ন রোহিঙ্গা গিলেছে। তারপরেও বাবা ওয়াকার, তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলা? হ্যাঁ, সেনাবাহিনী আপনাদেরকে বলছি, আপনারা পারলেন শেখ হাসিনার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে? আপনারা যে মিয়ানমারের সাথেও যুদ্ধের জন্য প্রস্তুত না, এটা আপনাদের অতীত ঘেটে দেখেন। আপনারা খালেদা জিয়া চেয়েছিলেন 91 সালে, উনি 91, 92, 93 এর দিকে উনি মিয়ানমারের দিকে সেনাবাহিনী পাঠিয়েছিলেন, অন্তত সীমানার দিকে নিয়ে গিয়েছিলেন অনেক কিছু। উনি থাইল্যান্ডের তখনকার রাজপুত্রকে উনি বাংলাদেশে নিয়ে এসেছিলেন অনেক সম্মান দিয়ে, অনেক ধরনের চেষ্টা করেছিলেন শেখ হাসিনা। আমি বলবো যে উনি দেশপ্রেম থেকে এটা করেছিলেন। বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা না, সরি, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি। কেন যুদ্ধ হয়নি? আর্মি ভয় পেয়েছিল, বাংলাদেশের আর্মি। এটা তো বাংলাদেশের মানুষ আসলে জানে না। জানুক না জানুক, সেনাবাহিনী তো জানে যে তারা কারোর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়। পাকিস্তান তো প্রস্তুত। পাকিস্তানের সেনাবাহিনীকে যে শয়নে স্বপনে তোমরা অনুসরণ করো, পাকিস্তানের সেনাবাহিনী তো ইয়ের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত, ভারতের সাথে। বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত? আপনারা প্রস্তুত? হ্যাঁ, আপনারা বলবেন যে আমাদেরকে টাকা দাও, অস্ত্র দাও, প্রস্তুত হয়ে যাব। আমি নিশ্চিতভাবে বলতে পারি টাকা অস্ত্র সব দিলেও প্রস্তুত হতে পারবেন না। সেটার জন্য সেই 47 সাল থেকে পাকিস্তান কিন্তু নিজেদেরকে তৈরি করেছে। কিসের বিনিময়ে তৈরি করেছে? হ্যাঁ, কোটি কোটি ভিক্ষুক মধ্যপ্রাচ্যে ভিক্ষা করে। আমরা কি সেরকম চাই বাংলাদেশ যে ভারতের সাথে যুদ্ধ করব, মিয়ানমারের সাথে যুদ্ধ করব, আর আমাদের কোটি কোটি ভিক্ষুক হোক? আমরা তো সেটা চাই না। আপনাদেরও কি সে চাওয়ার আর অবকাশ আছে? বাংলাদেশকে কি পাকিস্তানের জমিদাররা পাকিস্তানকে যেভাবে কবজা রাখতে পারে, বাংলাদেশকে কি কেউ কখনো সেভাবে কবজা রাখতে পারবে? বাঙালিকে পারবে না। তাহলে পাকিস্তানের মতো আপনারা যদি স্বপ্ন দেখেন, সেটা তো দুঃস্বপ্ন, দিবা স্বপ্ন। আপনারা তো সমাজের অংশ হিসাবে সেটা দেখবেন না। এখন যখন প্রশ্নটা আসবে যে সত্যিকারে কার সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশের সেনাবাহিনী প্রস্তুত, যদি একটা জঙ্গি উত্থান থামাতে না পারে, যদি শুধু জাতিসংঘে কিছু সৈনিক পাঠায়, সেখান থেকে ডলার রোজগার করে, সেটার লোভে তারা জঙ্গি উত্থান না থামায়, এই প্রশ্নগুলো এখন প্রকাশ্যে চলে আসবে। প্রতিটা প্রশ্ন সেনাবাহিনীকে বিপদগ্রস্ত করবে, সামরিক বাহিনীগুলোকে বিপদগ্রস্ত করবে। কারণ হলো বাংলাদেশের সামরিক বাহিনীগুলোর কাছে এর সদ উত্তর নাই। ওই যে জঙ্গি মোস্তাফিজ, কর্নেল মোস্তাফিজ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে যেই উস্কানি দেয়, কিংবা এই যে এই হাসিন হক, গোলাম আজমের ছেলে, ওরা যেই উস্কানি দেয়, সেনাবাহিনীতে যারা চাকরি করেন, আমি তাদেরকে বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। ওই উস্কানিতে আপনারা কতটা আপনারা সেই উস্কানি গ্রহণ করে সেইভাবে গাজওয়াতুল হিন্দ করতে পারবেন? কয়জন করতে পারবেন? হ্যাঁ, আমি জানি একটা অংশ আছে যে গাজওয়াতুল হিন্দে লাভ দিয়ে পড়ে মরে তাড়াতাড়ি বেহেশতে চলে যায়, কিন্তু এই যে যত সেনাবাহিনীর সদস্য আছে সবাই কি এটাকে একমত হবে? ঠিক আছে, আপনারা গাজওয়াতুল হিন্দ করতে চলে গেলেন, সেনাবাহিনী ওই রকম ধরে নিলাম, যেহেতু ওয়াকারের প্রতি তাদের এত আনুগত্য। সেটা করার যে মূল্য বাংলাদেশের মানুষকে দিতে হবে, অর্থনৈতিক মূল্য, আর কিছু না হোক, দেশের অংশ হারানোর সম্ভাবনা তো আছেই, সেদিকেও গেলাম না। শুধু যেই পরিমাণ জনসম্পদ
এবং সম্পদ এবং অর্থনৈতিক ক্ষতি হবে এই ধরনের কোনো কনফ্রন্টেশনে, সেটা গ্রহণ করার জন্য কি বাংলাদেশ প্রস্তুত আছে? বাংলাদেশের মানুষ প্রস্তুত আছে? 2 কোটি মানুষ প্রস্তুত আছে, জামাত প্রস্তুত আছে, আপামর জনসাধারণ কি প্রস্তুত আছে? বিএনপি প্রস্তুত আছে, আওয়ামী লীগ প্রস্তুত আছে, জাতীয় পার্টি প্রস্তুত আছে, আম বাম কতগুলো আছে, ওগুলার যদিও সমাজে কোনো মূল্য নেই, সেগুলো প্রস্তুত আছে? একটু আপনারা নিজেদেরকে চিন্তা করবেন, নিজেরাই প্রশ্নগুলো নিজেদেরকে করবেন। যদি আবার পাহাড়ে সমস্যা শুরু হয়, পাহাড়ে যদি এখন সমস্যা শুরু হয়, জিয়াউর রহমান সাহেব যেভাবে এটা মোকাবেলা করেছেন বা পরবর্তীতে 96 সাল পর্যন্ত যেভাবে এটা মোকাবেলা করা হয়েছে, এখন কি সেইভাবে সম্ভব হবে? নাকি সেখানে আরো বিভিন্ন শক্তি জড়িয়ে যাবে? তখন এই সেনাবাহিনীর কি অবস্থা হবে? বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতার কি অবস্থা হবে? ওয়াকার, তোমাকেই বলছি না বাবা, তুমি তো বিষ পান করেই ফেলেছ। তুমি তোমার 14 গোষ্ঠীকে কোথায় আছে আমি জানি না। অবশ্য তুমি ভাবছো যে আমি তো এখন দাড়ি টাড়ি রেখে হুজুর হয়ে গেছি, তোমার হার্টে নাকি ব্লক ট্লক ফুটা মুটা কি কি আছে, হ্যাঁ, কয়দিন পরে তুমি হয়তো মরেই যাবা, এটা ভাবছো। আর তোমার মতো নষ্ট হয়ে গেলে তো আসলে আর কোনো মানে ভালো হওয়ার দিকে তো কিছু ভাবা যায় না। সুতরাং তোমাকে এগুলো শুনতে হবে না। কিন্তু আমি সামরিক বাহিনীর বিবেকবান অফিসারগুলোকে বলছি যে আপনারা কি প্রস্তুত আছেন? ডেল এইস খান নামে এই জঙ্গি যেভাবে এখন 5 স্টার, হ্যাঁ, রক স্টারের মতো, হ্যাঁ, যুদ্ধের জন্য তার যে কল্পবিলাস, হ্যাঁ, দি আর্ট অফ ওয়ার বলে সব জায়গায়, মনে হয় ওই ব্যাটাই একমাত্র বাংলাদেশের শিক্ষিত, হ্যাঁ, সেই একমাত্র আর্ট অফ ওয়ার পড়েছে, আর কেউ পড়েনি। এইভাবে সে আসলে হয় কি, কুয়োতে তো ব্যাং হলো কি মানে কুমির, আমাদের হয়ে গেছে কি এই যে শুধু ওষুধ বেচার মতো কথা বলতে বলতে, আরে ভাই, ওষুধ বেচার যোগ্যতা নিয়ে শুধু একজন নোবেল প্রাইজ পায়, সে পেয়ে গেছে, ইউনুস। বাকি ওষুধ বিক্রেতার আসলে কোনো খানা নাই। হ্যাঁ, ব্যক্তিগতভাবে টাকা পয়সা রোজগার করতে পারেন, কিন্তু দীর্ঘমেয়াদে এটার কোনো উপকারিতা নাই। জাতিকে, জাতির সত্যিকারের মানুষদের জাতির ভাগ্য হাতে নিতে হবে। গোটা সেনাবাহিনী কি ডেলিস খানের সেই আর যে প্রেরণা জঙ্গি হওয়ার, বা যে সেসব সামরিক বাহিনীর অফিসারগুলা, হ্যাঁ, মোস্তাফিজ, এদের যে উস্কানি, তার জন্য কি গোটা সেনাবাহিনী আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত যদি না থাকেন তাহলে চিন্তা করেন আপনাদেরকে কোন খাদে নিয়ে এসেছে ওয়াকার। আপনারা কারো সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত নয়, এবং বাংলাদেশের উদ্দেশ্য তো তাই নয়। আমাদের জাতির পিতা মেলাইস টু নান, ফ্রেন্ডশিপ টু অল, এটা কেন দিয়েছেন? যে আমাদের সেনাবাহিনী থাকবে, তারা স্ট্রং হবে, তারা রাষ্ট্রের মর্যাদা হিসাবে থাকবে, প্রয়োজনে তাদেরকে যুদ্ধে ইউজ করা যেতে পারে, সেটা করতে হতে পারে, সেটা হলো থিওরি। তা আমরা কেন যুদ্ধ করবো? আমরা তো কোনো রাষ্ট্রের প্রতি শত্রু না, আমরা সবাই প্রতি বন্ধু। সবার প্রতি বন্ধু মানে আমরা কারোর প্রতি বন্ধু না, আমরা হলাম প্র্যাকটিক্যাল, আমরা কূটনীতি করব, আমরা মেধা প্রজ্ঞা নিয়ে এই পৃথিবীতে টিকে থাকবো। এটাই কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের স্বপ্ন ছিল, সেটা সামরিক বাহিনীর জন্য, বেসামরিক বাহিনীগুলোর জন্য, সেটা সবার জন্য, সেটা বাংলাদেশের মানুষের জন্য। সেই ভারসাম্যমূলক স্বপ্ন ওয়াকার এবং তার পাশে যারা দাঁড়িয়েছিলেন সামরিক বাহিনীর হয়ে, আমি জানি না ওই যে নাজমুল দাঁড়িয়েছিল কিনা, নাজমুল এক সময়, হ্যাঁ, মালদ্বীপে চাকরি করতো রাষ্ট্রদূত হিসাবে, আমি তখন ফরেন মিনিস্ট্রিতে ডিজি পাবলিক ডিপ্লোমেসি। এমন দিন নাই নাজমুল আমাকে ফোন করতো না। এত অস্থির একটা লোক, কিভাবে একটু সুন্দর করতে পারে, মানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, সেই নাজমুলও নাকি এই ওয়াকারের সাথে এখন যোগ দিয়েছে। অবশ্য আমি নাজমুলের কথা বলতে পারবো না, নাজমুলও যে ওয়াকারের মতো বেইমান, এটা চিন্তা করতে আমার একটু কষ্ট হয়, কারণ নাজমুল লোকটা আমাকে ফোন করতো, আমি তো বিরক্ত হতাম না, আমি তো তাকে পরামর্শ দিতাম কি করতে হবে না হবে। এখন তার ডান্ডা যদি দাঁড়িয়ে যায়, আমার তো আসলে কিছু করার নাই। হ্যাঁ, মানুষ তো আসলে বোঝে বেশি, আসলে তো সে অবুঝ। আমি মনে হয় বুঝাইতে পারছি যে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো, অন্তত বেসামরিক লোকজন না বুঝলেও যারা সামরিক বাহিনীর কর্মচারী, তারা অন্তত বুঝবেন যে ওয়াকার বাহিনী, 24-এর জঙ্গিরা আপনাদের কোন বিপদের সামনে হাজির করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে যুদ্ধ করবেন, চীন ভারতের ধাক্কা খাবেন, মিয়ানমারের সাথে যুদ্ধ করবেন, কাদের কাদের ধাক্কা খাবেন জানেন? কত দিক থেকে, আমি তো সব দিক থেকে দেখছি ধাক্কা খাওয়ার। ধাক্কা মানে কি? এই ধাক্কা তো মহাপ্রলয়ের ধাক্কা হবে। হাউ মাউ করে তোমরা রাস্তায় কানবা, হাউ মাউ করে। ডেলিস খান ও সবার আগে পালাম, কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাই আমাদের সেনাবাহিনীগুলো মর্যাদার সাথে, দেশপ্রেমিক বাহিনী হিসাবে তারা যেই কাজ করছিল, তারা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে তারা বাংলাদেশের মানুষের পাশে এসে দাঁড়ায়, সেটা আমাদের সবার ভালো লাগে, আমরা গর্বের সাথে সেগুলো স্মরণ করি। আমরা একটা আধুনিক সেনাবাহিনী গড়ে তোলার বিপক্ষে তো আমি অন্তত না, কিন্তু সেটা তো এইভাবে না। আমি যেসব প্রশ্ন তুলেছি সেই প্রশ্নগুলো তো সুরাহা করার সঠিক বাস্তব ভিত্তিক পথ আছে, কিন্তু এখন তো সেনাবাহিনী, আপনারাই জানেন, আপনারা এগুলো গোজামিল দিয়ে রেখেছেন, আর আপনারা জঙ্গিদের সাথে যাওয়া এই গোজামিলের সমাধান ভেবেছেন। সেইভাবে তো সমাধান হয় না। গোজামিলের কোনো জিনিস কি সমাধান হয়? হয় না। আমার মনে হয় অনেক কথা বললাম, আরো অনেক কথা বলা যেতে পারে। অন্তত সামরিক বাহিনীর যেসব লোকজন এই বক্তৃতাটা দেখলেন,
তারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন। অনেক নেগেটিভ কথা বললাম, পজিটিভ কথা হলো যে আমি মনে করি বাংলাদেশের মানুষ দ্রুত তাদের ভুল বুঝতে পারবে। সবে মাত্র তারেক রহমানের সরকার তাদের কারো কারো অন্ডকোষ চেপে দিল, আরো যে কত কি চাপবে। হঠাৎ সুর বদল ওয়াশিংটনের, ঢাকার চীনা প্রকল্পে আমেরিকার সমর্থন কেন? বিশ্বজুড়ে যখন আমেরিকা আর চীনের বাণিজ্যিক ও কৌশলগত সংঘাত তুঙ্গে, ঠিক তখনই দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি ঘটে যাচ্ছে এক অবিশ্বাস্য ঘটনা, যে বেইজিংকে রুখতে ওয়াশিংটন প্রতিনিয়ত নতুন নতুন সমীকরণ মেলাচ্ছে। সেই ওয়াশিংটনই এবার ঢাকার একটি মেগা চীনা প্রকল্পের পেছনে এসে দাঁড়ালো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনের কুনমিং পর্যন্ত যে প্রস্তাবিত স্থলপথ বা চীনা করিডোর নিয়ে বেইজিং দীর্ঘদিন ধরে ঢাকাকে সাধাসাধি করছে, সেই বিতর্কিত মেগা প্রজেক্টের পাশে এবার সরাসরি অবস্থান নিয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে ওয়াশিংটনের এই সদর্থক বা ইতিবাচক অবস্থান চরম বিস্ময়ের জন্ম দিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মনে। যেখানে মনে করা হচ্ছিল চীনের এই করিডোরে বাংলাদেশ পা দিলে আমেরিকার সাথে সম্পর্কের চরম এক অবনতি ঘটবে, সেখানে ওয়াশিংটনের এই সবুজ সংকেত পুরো দক্ষিণ এশিয়ার হিসেব নিকাশ পাল্টে দিচ্ছে। কিন্তু কেন আমেরিকার এই নাটকীয় সুরবদল? এর পেছনে লুকিয়ে থাকা আসল ভূ রাজনৈতিক চালটি কি? আজ আমরা পর্দার পেছনের সেই চাঞ্চল্যকর সত্য উন্মোচন করব। এই চাঞ্চল্যকর তথ্যের সূত্রপাত কিন্তু কোনো গোপন লেক থেকে নয়, বরং এসেছে খোদ মার্কিন প্রশাসনের সাবেক এক শীর্ষ কর্তার মুখ থেকে। ঢাকায় মার্কিন দূতাবাসের প্রাক্তন ডেপুটি চিফ অফ মিশন এবং দক্ষিণ এশিয়া বিষয়ক অন্যতম শীর্ষ বিশেষজ্ঞ জন এফ ড্যানিলোভিচ সম্প্রতি বাংলাদেশের একটি নয়া ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডেল্টাগ্রামকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন, আর সেখানেই তিনি স্পষ্ট করেছেন ওয়াশিংটনের এই নতুন অবস্থান। ড্যানিলোভিচ অত্যন্ত জোর দিয়ে বলেছেন, চীন মিয়ানমার বাংলাদেশ করিডোরটি আসলে একটি অত্যন্ত চমৎকার এবং কার্যকর প্রকল্প। তিনি নিশ্চিত করে জানিয়েছেন যে চীনের সঙ্গে বাংলাদেশের এই অর্থনৈতিক ও কৌশলগত যোগাযোগ ওয়াশিংটনের সঙ্গে ঢাকার কোনো ধরনের দ্বিপাক্ষিক বিরোধ বা দূরত্বের কারণ হবে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র কেন চীনের একটি আঞ্চলিক করিডোরকে এইভাবে স্বাগত জানাচ্ছে? ড্যানিলোভিচের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় রপ্তানি বহুমুখীকরণ এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়ানো। আর সেই অর্থনৈতিক সমীকরণে চীন বাংলাদেশের জন্য একটি বিরাট বাজার এবং বিনিয়োগের অন্যতম প্রধান উৎস। শুধু তাই নয়, পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের ভেতরের পরিস্থিতি যদি ভবিষ্যতে স্থিতিশীল হয়, তবে বেইজিং এর পাশাপাশি মিয়ানমারের সঙ্গে অর্থনৈতিক সংযোগ বাড়ানো ঢাকার জন্য অত্যন্ত স্বাভাবিক এবং বাস্তবসম্মত একটি পদক্ষেপ হবে। আর ঠিক এই কারণেই আমেরিকা এই প্রকল্পে বাংলাদেশের যুক্ত হওয়া নিয়ে কোনো ধরনের বিরোধিতা করবে না। ওয়াশিংটন মনে করে বাংলাদেশ এই মেগা প্রজেক্টে যোগ দিলে মার্কিন বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে কোনো ফাটল ধরবে না। তবে ড্যানিলোভিচের এই সাক্ষাৎকারে শুধু চীন বা আমেরিকা সমীকরণই ছিল না, এতে উঠে এসেছে ঢাকা ও দিল্লির মধ্যকার বর্তমান সম্পর্কের এক রূঢ় ও বাস্তব চিত্র। ড্যানিলোভিচ অকপটে স্বীকার করেছেন যে ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক অবস্থানের সূত্রে বাংলাদেশ ও ভারত চিরকালই একে অপরের সঙ্গে অষ্টে পৃষ্ঠে বাঁধা। তবে সময়ের সাথে সাথে রাজনীতির হাওয়া বদলেছে। তার মতে বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি অত্যন্ত সুনির্দিষ্ট কৌশলগত নীতি গ্রহণ করেছে, যাকে বলা যায় ধীরে কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্যের নীতি বা স্লো বাট স্টেডি অ্যাপ্রোচ। কিন্তু এর পরের লাইনেই এই প্রাক্তন মার্কিন কূটনীতিক যে বিস্ফোরক মন্তব্যটা করেছেন, তা দিল্লির নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। ড্যানিলোভিচ স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন স্পষ্টতই শেষ। তিনি আরো বিশ্লেষণ করে দেখিয়েছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের এই মুহূর্তে ভারতের মাটিতে অবস্থান করাটা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিরাট এবং অন্যতম প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ এবং ভারত দুই দেশের সরকারই এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ জনগণের এই প্রবল জনমতকে কোনোভাবেই উপেক্ষা করতে পারবে না। শুধু তাই নয়,
মাঠ পর্যায়ের রাজনৈতিক বাস্তবতার নিরিখে ড্যানিলোভিচ স্পষ্ট পূর্বাভাস দিয়েছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে অদূর ভবিষ্যতে আবারও বাংলাদেশের রাজনীতির মূল ময়দানে সদম্বে ফিরে আসা অত্যন্ত কঠিন এবং প্রায় অসম্ভব। এই সাক্ষাৎকারের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় ছিল মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি বিশেষ মানবিক করিডোর প্রতিষ্ঠার মার্কিন প্রস্তাব। আপনারা অনেকেই জানেন এই মার্কিন প্রস্তাবটি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নানামুখী বিতর্ক, সমালোচনা এবং ভূ রাজনৈতিক সন্দেহ তৈরি হয়েছে। কিন্তু এই বিষয়ে মার্কিন দৃষ্টিভঙ্গি পরিষ্কার করেছেন ড্যানিলোভিচ। তিনি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক চাপকে সামনে এনে বলেন, বিশ্বজুড়ে নানা সংকটের কারণে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সাহায্য ও তহবিল দিন দিন আশঙ্কাজনকভাবে কমে আসছে।